হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা একটা খুব ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো, এই টপিকটা নিয়ে তোমাদের অনেকেরই অসুবিধা থাকে। সেটা হলো মডার্ন হিস্ট্রির খুব গুরুত্বপূর্ণ জায়গা এটা। সেটা হলো গভর্নর জেনারেল ও ভাইসরয়ের মধ্যে পার্থক্য কী। ঠিক আছে, এটা পুরোটা একটা সিরিজের মতো। আমি চেষ্টা করব সময় সময়ে এটা সম্পর্কে, বিভিন্ন গভর্নর জেনারেলের সম্পর্কে কী কী গুরুত্বপূর্ণ টপিক আছে এগুলো সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা। ঠিক আছে, তবে আজকে আমাদের সবার আগে বুঝতে হবে যে গভর্নর জেনারেল আর ভাইসরয়ের মধ্যে কী কী পার্থক্য রয়েছে। ঠিক আছে, আমরা যদি একটু বোঝার চেষ্টা করি এই টপিকটা নিয়ে সব থেকে আগে, সেটা হলো আমাকে একটু ব্যাকে যেতে হবে। ঠিক আছে, ভারতবর্ষে প্রথম ইউরোপীয় কোম্পানি হিসেবে যদি আগমন আমরা ধরি, তাহলে 1498 খ্রিস্টাব্দে পর্তুগিজদের। ঠিক আছে, এবং ভারতের সব থেকে শেষেও কে গেছে? পর্তুগিজরা। 1961 সালে গোয়া থেকে তারা শেষ গেছিল, মানে এসেছিল প্রথম পর্তুগিজরা, গেছিল কে? পর্তুগিজরা। ঠিক আছে, পর্তুগিজদের পর ডাচরা এসেছিল, নেদারল্যান্ড যেটাকে আমরা বলি। তারপর যে কোম্পানিটা ভারতে এসেছে ব্রিটিশ। ঠিক আছে, ব্রিটিশরা আদার্স সমস্ত কোম্পানিকে, মানে পর্তুগিজদেরকে, ফ্রান্সকে, তারপর ডাচ, ডেনমার্ক, এদের সবাইকে সরিয়ে দিয়ে নিজে ক্ষমতা অধিগ্রহণ করে না ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে। ঠিক আছে, তো আমরা যদি এটা একটা ম্যাপের মাধ্যমে দেখি, তাহলে আমরা বুঝবো যে কীভাবে গভর্নর জেনারেলের কনসেপ্টটা আসছে। ঠিক আছে, এখানে সব থেকে আমাদেরকে আগে বুঝতে হবে সেটা হলো দক্ষিণ ভারতের ম্যাপটা আমাদেরকে আঁকতে হবে। ঠিক আছে, দক্ষিণ ভারতের ম্যাপে যদি আমরা এইটুকুটা দেখি, সবার আগে যদি আমরা দেখি, প্রথম ব্রিটিশ হিসাবে তো ভারতে জন মিল্ডেন হাল এসেছিল আকবরের সময়। ঠিক আছে, কিন্তু ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে আসেনি। ঠিক আছে, এটা বুঝতে হবে তোমাদেরকে। যদি জিজ্ঞেস করে ভারতবর্ষে আসা প্রথম ব্রিটিশার্স কে ছিল, তাহলে জন মিল্ডেন হাল। সে আকবরের দরবারে এসেছিল। র্যালফ ফিচো এসেছিল আকবরের দরবারে। ঠিক আছে, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠা কবে হয়? 1599 খ্রিস্টাব্দ থেকে 1600 খ্রিস্টাব্দ। কোশ্চেন জিজ্ঞেস করে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠা হয়, মানে এটা তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম ছিল না, নাম ছিল মার্চেন্ট অফ ভেনিস। যেহেতু পূর্বের দিকে ব্যবসা করতে এসেছিল, ওই কারণে একে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলা হয় থাকে। ঠিক আছে, জিজ্ঞেস করবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেই সময় প্রতিষ্ঠা হচ্ছে, সেই সময় মুঘল সম্রাট কে ছিল? আকবর ছিল। ঠিক আছে, তো আমরা এখান থেকে যদি সরে এসে দেখি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে প্রথম ভারতে এসেছিল 1608 সালে। কে এসেছিল? 1608 সালে উইলিয়াম হকিন্স এসেছিল। ঠিক আছে, কে এসেছিল? উইলিয়াম হকিন্স। কোন জাহাজে এসেছিল? হেক্টর নামক জাহাজে। কোন জাহাজে? হেক্টর। আর সেই সময় মুঘল সম্রাট কে আছে? 1608। আর আমরা জানি আকবর 1605-এ মারা যায়। 1608-এ জাহাঙ্গীর আছে। তো জিজ্ঞেস করবে জাহাঙ্গীরের দরবারে প্রথম ব্রিটিশ কে এসেছিল? উইলিয়াম হকিন্স এসেছিল হেক্টর নামক জাহাজে করে। ঠিক আছে, 1615 সালে আরেকজন ব্যক্তি আসবে। 1615 সালে টমাস রো আসবে লায়ন নামক জাহাজে। এই জাহাজের নামগুলো তোমাদের মনে রাখতে হবে। কেবিসিতেও এই কোশ্চেনটা জিজ্ঞেস করেছিল। ঠিক আছে, 1608 সালে কোন জাহাজে করে আসবে? হেক্টর নামক জাহাজে করে। কে আসছে 1608 সালে হেক্টর? উইলিয়াম হকিন্স। উইলিয়াম হকিন্স ফার্সি এত ভালো বলতে পারতো ইংলিশের সঙ্গে, ওই কারণে ওকে জাহাঙ্গীর কি উপাধি দিয়েছিল? ওকে 400 এর মনসবদারিও দিয়েছিল, প্লাস ইংলিশ খান নামক একটা উপাধিও দিয়ে দিয়েছিল। ঠিক আছে, আর টমাস রো এসেছিল 1615-তে লায়ন নামক জাহাজে। ঠিক আছে, তো 1608 সালে যখন উইলিয়াম হকিন্স প্রথম এখানে আসছে, তো জাহাঙ্গীর তাকে কোথায় ফ্যাক্টরি মানে হচ্ছে যেখানে বাণিজ্যরা করবে, যেখান থেকে বাণিজ্যকে পরিচালনা করবে। তো 1608 সালে উইলিয়াম হকিন্স জাহাঙ্গীরের কাছ থেকে কোথায় ফ্যাক্টরি তৈরি করার অনুমতি পেয়ে যাবে? সুরাটে পাবে। কোথায় পাবে? সুরাট। আমরা জানি সুরাট কোথায় আছে? গুজরাটে আছে। আর সুরাট কোন নদীর তীরে? তাপ্তি নদীর তীরে। ঠিক আছে, সুরাট কোন নদীর তীরে? তাপ্তি নদীর তীরে। এই অ্যাডিশনাল তথ্যগুলো তোমরা লিখতে থাকো। ঠিক আছে, তোমাদের এগুলো কাজে লাগবে। ঠিক আছে, সুরাট হচ্ছে তাপ্তি নদীর তীরে। সুরাটে ফ্যাক্টরি তৈরি করার অনুমতি কে পেয়ে গেল? সুরাটে ফ্যাক্টরি তৈরি করার অনুমতি পেয়ে গেল হচ্ছে আমাদের উইলিয়াম হকিন্স। কিন্তু সেই সময় পর্তুগিজরা সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়নি। তো পর্তুগিজরা কি করবে? এটার বিরোধিতা করবে যে সুরাটে কেন দেওয়া হলো, আমরা আছি, আপনি অন্যজনকে কেন দিয়ে দিলেন?
ঠিক আছে। তো পরে জাহাঙ্গীর কি করবে, সুরাটের এটাকে ক্যান্সেল করে দেবে। তো ওই জিজ্ঞেস করে একটা কোশ্চেন যে ব্রিটিশরা প্রথম ফ্যাক্টরি কোথায় স্থাপন করেছিল, 1608 সালে সুরাটে, কিন্তু এটা বৈধানিক ছিল না। মানে পরে জাহাঙ্গীর কি করেছিল, এখানে একটা যুদ্ধও হবে, ব্যাটল অফ সোয়ালি হলের যুদ্ধ, এটা পরে অন্য কোনো দিন অন্য টপিকে বোঝাবো, যেখানে ক্যাপ্টেন বেস্ট থাকবে, পর্তুগিজদের পরাজিত করে দেওয়া হবে, ওটা অন্য টপিক, অন্যদিন আলোচনা করব। 1608 সালে সুরাটে ফ্যাক্টরি তৈরি করছে, কিন্তু পরে জাহাঙ্গীর কি করছে, এই ইয়েটাকে যে আজ্ঞাটা দিয়েছিল ওটাকে রদ করে দিচ্ছে, মানে বন্ধ করে দিচ্ছে। তারপর দ্বিতীয় ফ্যাক্টরি ব্রিটিশরা তৈরি করবে হচ্ছে 1611 খ্রিস্টাব্দে। কোথায় তৈরি করবে, মুসলিপত্তনম। কোথায় তৈরি করবে, মুসলিপত্তনমে তৈরি করবে 1611। এটা হচ্ছে ব্রিটিশদের প্রথম বৈধানিক ফ্যাক্টরি। কোথায় হবে, মুসলিপত্তনম, অন্ধ্রপ্রদেশে, যেটা পড়ে। তাহলে যদি জিজ্ঞেস করে অপশান দেখে তোমাকে করতে হবে, যদি বলে ব্রিটিশদের প্রথম ফ্যাক্টরি, যদি বৈধানিক বলে তাহলে সবসময় হবে কি, মুসলিপত্তনম। কিন্তু সুরাট কিন্তু প্রথম ফ্যাক্টরি করেছিল, কিন্তু সুরাট মান্যতা পায়নি। ঠিক আছে, বোঝা গেল এত দূর অবধি। এবার দেখো 1611-তে ব্রিটিশরা ফ্যাক্টরি তৈরি করে নিল মুসলিপত্তনমে। এবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করতে শুরু করলো, আস্তে আস্তে নিজেকে এক্সপ্যানশন মানে বিস্তার ঘটাতে শুরু করলো। 1632 সালে গোলকুন্ডার শাসক কাছ থেকে ওরা গোল্ডেন ফরমান পেয়ে যায়, যেখানে ওরা ব্যবসার আরও পেয়ে যায়। ঠিক আছে, এরপর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হয় 1639 খ্রিস্টাব্দে। দেখো এবার শুরু হচ্ছে কিন্তু আসল আমাদের টপিকের বিষয়। 1639 খ্রিস্টাব্দে, 1639 খ্রিস্টাব্দে চন্দ্রগিরির রাজা, 1639 খ্রিস্টাব্দে কে ছিল, চন্দ্রগিরির রাজা দারমেলা ভেঙ্কটরাপ্পা। আমি আবার বলছি, তোমরা রিপিট করে নিও, শুনে নিও ভালো করে। 1639 খ্রিস্টাব্দে চন্দ্রগিরির রাজা দারমেলা ভেঙ্কটরাপ্পার কাছ থেকে মাদ্রাসকে, মাদ্রাস মানে কি, আজকের যেটা আমরা তামিলনাড়ু হিসাবে দেখতে পাই, ঠিক আছে, মানে এইটা, ঠিক আছে, মাদ্রাসকে লি হিসাবে নেয়, মানে পাট্টাতে নিয়েছিল। ঠিক আছে, দিয়ে মাদ্রাজে কি প্রথম প্রেসিডেন্সি নির্মাণ করে। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, প্রেসিডেন্সি, যেটা পরবর্তীতে আমরা দেখতে পাবো ভারত স্বাধীন হওয়ার সময় এরকম টোটাল 11খানা প্রেসিডেন্সি হয়ে যাবে। ঠিক আছে, তো প্রথমে 3টা প্রেসিডেন্সি ছিল। তোর ব্রিটিশদের তৈরি করা প্রথম প্রেসিডেন্সি কি, মাদ্রাস। কবে তৈরি হচ্ছে, 1641 খ্রিস্টাব্দে। আর এখানে দুর্গ তৈরি করবে কি, ফোর্ট সেন্ট জর্জের দুর্গ। ঠিক আছে, যেহেতু জর্জ ওদের রাজা ছিল, জর্জ পঞ্চম, ঠিক আছে, জর্জ তৃতীয়, জর্জ, ওদের নামে সেন্ট জর্জের দুর্গ তৈরি করবে। ঠিক আছে, তাহলে ব্রিটিশদের প্রথম ফ্যাক্টরি বা মানে প্রথম প্রেসিডেন্সি কি হবে, মাদ্রাস প্রেসিডেন্সি। মাদ্রাস প্রেসিডেন্সিকে তৈরি করেছিল হচ্ছে যে ব্যক্তি, তার নাম হচ্ছে ফ্রান্সিস ডে, যেরকম কলকাতাকে তৈরি করবে জব চার্নো। ঠিক আছে, তো 1641 সালে কোন প্রেসিডেন্সি নির্মাণ হচ্ছে, মাদ্রাস প্রেসিডেন্সি। কে তৈরি করেছিল, ফ্রান্সিস ডে। ঠিক আছে, 1641 সালে মাদ্রাস প্রেসিডেন্সি নির্মাণ হয়েছে, কে নির্মাণ করছে, ফ্রান্সিস ডে। ঠিক আছে, এরপর সময় এগাতে থাকবে, এগাতে এগাতে আসবে 1661 সাল। এবার কত আসবে, 1661 সাল। এই সময় কি হবে, বোম্বাই, আমরা জানি বোম্বাই কোন দ্বীপের ওপর আছে, সলসেট দ্বীপের ওপর আছে। বোম্বাই পর্তুগিজদের দখলে ছিল। বোম্বাই কার দখলে ছিল, পর্তুগিজদের। তো পর্তুগিজদের রানী ছিল, যার নাম ছিল হচ্ছে ক্যাথরিন ব্রিগেনজা। পর্তুগিজদের রানী কে ছিল, ক্যাথরিন ব্রিগেনজা। ক্যাথরিন ব্রিগেনজার সাথে ইংল্যান্ডের রাজা চার্লস দ্বিতীয়ের বিবাহ হয়ে যাবে। কি বললাম আমি, পর্তুগিজদের রানী ক্যাথরিন ব্রিগেনজার সাথে ইংল্যান্ডের রাজা চার্লস দ্বিতীয়ের কি হয়ে যাবে, বিবাহ হয়ে যাবে। এবং ক্যাথরিন, পর্তুগিজরা কি করবে, বোম্বাইকে পণ হিসাবে, ঠিক আছে, পণ হিসাবে ব্রিটেনের রাজাকে দিয়ে দিবে। তো ব্রিটেনের রাজা তো ব্রিটেনে থাকবে, তো বোম্বাইকে সামলাবে কি করে, ও করবে বার্ষিক 10 পাউন্ডের বিনিময়ে। বার্ষিক কত পাউন্ডের বিনিময়ে, 10 পাউন্ডের বিনিময়ে বোম্বাইকে কাকে দিয়ে দিবে, বোম্বাইকে দিয়ে দিবে হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। আর বোম্বাইয়ের প্রথম গভর্নর কে হবে, মানে বোম্বাইকে তৈরি মানে গুছাবে কে, বোম্বাইকে গেরাল্ড আঙ্গিয়ার। বোম্বাইকে কে গুছাবে, গেরাল্ড আঙ্গিয়ার। কে গুছাচ্ছে, গেরাল্ড আঙ্গিয়ার। 1600 কত সালে, 61 সালে। বুঝা গেল, তাহলে 1641-এ কি হয়ে গেল, মাদ্রাস প্রেসিডেন্সির গঠন হয়ে গেল। 1661 সালে কিসের গঠন হয়ে গেল, বোম্বাই প্রেসিডেন্সির গঠন হয়ে গেল। এবার আমরা চলে আসবো হচ্ছে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, বেঙ্গল প্রেসিডেন্সি। ঠিক আছে, এবার আমরা দেখবো হচ্ছে বেঙ্গল প্রেসিডেন্সি। আমরা যাদের এখানে বেঙ্গল প্রেসিডেন্সি আমাদের, ঠিক
আছে। তখন বেঙ্গল বলতে কি বোঝাচ্ছিল, তখন বেঙ্গল বলতে পুরো বাংলা, বিহার, উড়িষ্যা, মানে আজকের বাংলাদেশও কি বেঙ্গল প্রেসিডেন্সির আন্ডারে আসতো। এখানে হবে 1698-99 নাগাদ, 1600 কত 98-99 নাগাদ বাংলার সুবেদার থাকবে আজিমুস শান। বাংলার সুবেদার কে থাকবে, আজিমুস শান, ঠিক আছে। আজিমুস শানের কাছ থেকে কি হবে, এই আজিমুস শানেরই ছেলে হচ্ছে ফারুকসিয়ার হবে, ঠিক আছে। আজিমুস শান যেটা বাংলার সুবেদার বলছে না, এই আজিমুস শানের ছেলে ফারুকসিয়ার হবে, যে পরবর্তীতে মোগল সম্রাট হবে এবং 1717 সালে ফারুকসিয়ারের ফরমান দিবে, ঠিক আছে, যেটা খুব গুরুত্বপূর্ণ, যেহেতু আজিমুস শানের ছেলে কে ছিল, ফারুকসিয়ার। 1698-99 খ্রিস্টাব্দে বাংলার সুবেদার আজিমুস শান কি করবে, জব চার্নককে কলকাতা, গোবিন্দপুর আর সুতানুটি এই 3টে জায়গা দিয়ে দিবে, যেখানে কিসের প্রেসিডেন্সি প্রতিষ্ঠা হয়ে যাবে, কলকাতা প্রেসিডেন্সি বা বেঙ্গল প্রেসিডেন্সি। এই বেঙ্গলের মধ্যে কি থাকতো, পুরো বাংলা, বিহার, উড়িষ্যা, এটা সম্পূর্ণ ছিল কি বেঙ্গল। তাহলে আমরা কি কি দেখলাম, 1641 সালে প্রথম প্রেসিডেন্সি হচ্ছে মাদ্রাস প্রেসিডেন্সি, 1661 সালে দ্বিতীয় প্রেসিডেন্সি হচ্ছিল বোম্বাই প্রেসিডেন্সি। কে তৈরি করেছিল, গেরাল্ড ডাঙ্গিয়ার, ফ্রান্সিস ডে, আর এটাকে জব চার্নক। কে সুবেদার ছিল, সুবেদার ছিল হচ্ছে আজিমুস শান। আর এখানে কে ছিল, চন্দ্রগিরির রাজা দারমেলা ভেঙ্কটরাপ্পা। এটা তো পন হিসাবে পেয়ে গেছিল বোম্বাই, খুব জিজ্ঞেস করে কোশ্চেন, পন হিসাবে কোনটা পেয়েছিল, বোম্বাই পেয়ে গেছিল। তাহলে আমরা 3টে প্রেসিডেন্সি কি দেখে নিলাম, বেঙ্গল প্রেসিডেন্সি, বোম্বাই প্রেসিডেন্সি আর মাদ্রাস প্রেসিডেন্সি, ঠিক আছে। এবার বলেছিল যে ব্রিটিশরা যে প্রত্যেকটা প্রেসিডেন্সিতে একটা করে গভর্নর হবে, প্রত্যেকটা প্রেসিডেন্সিতে কি হবে, একটা করে গভর্নর হবে। তো বেঙ্গলের একটা গভর্নর হয়ে গেল, বোম্বাইয়ের প্রথম গভর্নর গেরাল্ড ডাঙ্গিয়ার হবে, মাদ্রাজের প্রথম গভর্নর কে হবে, মাদ্রাজের প্রথম গভর্নর হবে হচ্ছে ফ্রান্সিস ডে, যে তৈরি করেছিল। আর বেঙ্গলের প্রথম গভর্নর হবে হচ্ছে উইলিয়াম হেজেজ হবে, ঠিক আছে। রবার্ট ক্লাইভ পরে আসবে, উইলিয়াম হেজেজ হবে, ঠিক আছে। এইবার অ্যাক্ট হবে 3টা প্রেসিডেন্সি। এবার আমরা পড়েছিলাম যে সংবিধানের যখন বিকাশ পড়বা, তখন কোম্পানিকে নিয়ন্ত্রণ করার জন্য, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিয়ন্ত্রণ করার জন্য প্রথম যে অ্যাক্ট আসবে সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এবারই তোমাদেরকে ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। তাহলে এত দূর অবধি বুঝে গেছো তোমরা প্রেসিডেন্সি। এবার গুরুত্বপূর্ণ আসবে হচ্ছে 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট। কত সালের রেগুলেটিং অ্যাক্ট, 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট। 1773 সালের রেগুলেটিং অ্যাক্টে অনেক কথা বলবে, সুপ্রিম কোর্ট প্রথম নির্মাণ এখানেই হবে, ঠিক আছে। তো এই অ্যাক্টের সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট কি বলবে, এই অ্যাক্টের সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবে যে বেঙ্গল প্রেসিডেন্সি যেটা ছিল, বেঙ্গল প্রেসিডেন্সি, এখানে প্রত্যেকটা প্রেসিডেন্সির হেডকে কি বলতো, গভর্নর, বাংলার গভর্নর, বোম্বাইয়ের গভর্নর, মাদ্রাজের গভর্নর। 1773 সালের রেগুলেটিং অ্যাক্টে বলা হবে যে বাংলার গভর্নরকে এবার থেকে বাংলার গভর্নর জেনারেল বলা হয়। ভালো করে শুনো, 1773 রেগুলেটিং অ্যাক্টে বলা হচ্ছে যে বাংলায় যে বর্তমানে গভর্নর আছে তাকে কি বলা হবে, বাংলার গভর্নর জেনারেল বলা হবে। এবং বোম্বাই আর মাদ্রাজ কার আন্ডারে চলে যাবে, বাংলার আন্ডারে চলে, মানে বোম্বাই আর মাদ্রাজের গভর্নর কাকে রিপোর্ট করবে, বাংলার গভর্নর জেনারেলকে। তাহলে আমাদেরকে কি পড়তে হবে, বাংলার গভর্নরের লিস্ট পড়তে হবে প্রথমে। মানে প্রথমে হচ্ছে আমরা বাংলার গভর্নরের সবার আগে নাম কার পড়বো, রবার্ট ক্লাইভের নাম পড়বো। আর সব থেকে শেষ বাংলার গভর্নর কে ছিল, হেস্টিংস ছিল। কে ছিল, হেস্টিংস। তাহলে তোমাকে জিজ্ঞেস করবে বাংলার শেষ গভর্নর কে, ওয়ারেন হেস্টিংস। বাংলার শেষ গভর্নর ওয়ারেন হেস্টিংস। তারপরে চলে আসছে 1773 রেগুলেটিং অ্যাক্ট, যেখানে কি বলছে যে বাংলার গভর্নরকে কি বলা হবে এরপর থেকে বাংলার গভর্নর জেনারেল। তাহলে বাংলার প্রথম গভর্নর জেনারেল কে হবে, বাংলার প্রথম গভর্নর জেনারেল হবে হচ্ছে ওয়ারেন হেস্টিংস। বুঝতে পারলাম। তাহলে 1773 রেগুলেটিং অ্যাক্টে কি বলে দেওয়া হবে যে বাংলার যে গভর্নর তাকে এবার থেকে বলা হবে বাংলার গভর্নর জেনারেল। এবং বোম্বাই আর মাদ্রাজের গভর্নর কাকে রিপোর্ট করবে, বাংলার গভর্নর জেনারেলকে রিপোর্ট করবে। তাহলে বাংলার শেষ গভর্নরকে ওয়ারেন হেস্টিংস, আর ওকেই কি করে দেওয়া হলো, বাংলার প্রথম গভর্নর জেনারেল। তাহলে বোঝা গেল বাংলার গভর্নর আর বাংলার গভর্নর জেনারেলের মধ্যে পার্থক্য কি। এবার আসবে হচ্ছে অ্যাক্ট 1833 সালের অ্যাক্ট, চার্টার অ্যাক্ট বা সনদ আইন।
1833 সালের চার্টার অ্যাক্টে কি বলবে, যে বাংলার যে গভর্নর জেনারেল, যে পদটা নির্মাণ করা হয়েছিল 1773 মাধ্যমে, ওটাকেই এরপর থেকে কি বলা হবে, ভারতের গভর্নর জেনারেল। 1833 সালের অ্যাক্টে কি বলে দেওয়া হলো, যে বাংলার যে গভর্নর জেনারেল আছে তাকেই এরপর থেকে কি বলা হবে, ভারতের গভর্নর জেনারেল। তাহলে বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিল, ওয়ারেন হেস্টিংস ছিল, হ্যাঁ কি না? বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস ছিল। তাহলে বাংলার শেষ যে গভর্নর জেনারেল হবে তাকেই 1833-এর অ্যাক্ট দিয়ে কী করে দেওয়া হলো, ভারতের প্রথম গভর্নর জেনারেল। তাহলে বাংলার শেষ গভর্নর জেনারেল ছিল হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। বাংলার শেষ গভর্নর জেনারেল কে ছিল, লর্ড উইলিয়াম বেন্টিং। ওকেই কি করে দিল, ভারতের প্রথম গভর্নর জেনারেল 1833-এর চার্টার অ্যাক্টের মাধ্যমে। ঠিক আছে, এই গভর্নর জেনারেল শেষ অবধি চলবে। লর্ড মাউন্টব্যাটেন হবে হচ্ছে ভারতের শেষ গভর্নর জেনারেল। ঠিক আছে, এবার 1833-এর অ্যাক্ট দিয়ে কি করে দেওয়া হলো, বাংলার গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেল করে দিল। এই গভর্নর জেনারেলের পদ চলবে। তাহলে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে, বেন্টিং। আর ভারতের শেষ গভর্নর জেনারেল কে, বা লর্ড মাউন্টব্যাটেন। ঠিক আছে, এরপর একটা ঘটনা ঘটবে 1857 সালে, যেটাকে আমরা কি বলি, মহাবিদ্রোহ। 1857-এর মহাবিদ্রোহের পর কি আসবে, 1858-এর অ্যাক্ট আসবে, যেটাকে কি বলা হবে, এতক্ষণ অবধি চার্টার অ্যাক্ট আসছিল, কিন্তু এরপর আসবে ভারত শাসন আইন। তার কারণ 1857-এর মহাবিদ্রোহের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকে অবসান করে দেওয়া হবে এবং ডাইরেক্ট কার শাসন চলে আসবে, ডাইরেক্ট চলে আসবে হচ্ছে রাজা বা রানীর শাসন, ব্রিটেনের ক্রাউনের আন্ডারে। তো ওই কারণে একজন রিপ্রেজেন্টেটিভ হিসাবে রাজার প্রতিনিধি, মানে যেহেতু কোম্পানি শেষ, তো ব্রিটেনের রাজার প্রতিনিধি হিসাবে ভারতে একজন শাসন করবে। তো ওইখানে একটা নতুন পদ সৃষ্টি হবে, যেটাকে বলা হবে ভাইসরয়। কি বলা হবে, ভাইসরয়। কি পদ আসবে, ভাইসরয়। ভাইসরয় শব্দের অর্থ হচ্ছে রাজা বা রানীর প্রতিনিধি, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি হিসাবে এখানে একজন শাসন করবে। তো কি বলা হবে 1858-এর অ্যাক্টে, 1858-এর অ্যাক্টে বলা হবে, এর আগে মহারানীর ঘোষণাপত্রও আসবে এরপর 1858-এর 1 নভেম্বর, যেটা আমাদের মিন্টো পার্কে, এলাহাবাদের মিন্টো পার্কে লর্ড ক্যানিং পাঠ করবে। ঠিক আছে, তো বলা হবে 1858-এর অ্যাক্টে যে ভারতের যে বর্তমানে গভর্নর জেনারেল আছে সেই কি হয়ে যাবে, সে গভর্নর জেনারেলও থাকবে, তার পাশাপাশি কি হবে, সে ভাইসরয়ও থাকবে। যেরকম আমরা দেখি যে একজন কালেক্টর, সে একাধারে যেরকম কালেক্টর, সে একাধারে কি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটও। ঠিক আছে, সেরকম এখানে কি হয়ে যাবে, এখানে হবে হচ্ছে সেই একই জিনিস, যে গভর্নর জেনারেল আছে সেই হয়ে যাবে কি প্রথম ভাইসরয়। তাহলে 1858 সালে যখন অ্যাক্ট আসছে তখন গভর্নর জেনারেল কে আছে, খুব সোজা, 1857 সালের মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিল, লর্ড ক্যানিং ছিল। তাহলে 1858 সালে কি আছে, গভর্নর জেনারেল লর্ড ক্যানিং। তাহলে লর্ড ক্যানিংই কি হয়ে গেল, ভারতের প্রথম ভাইসরয়। লর্ড ক্যানিং কি হলো, ভারতের প্রথম ভাইসরয়। ভাইসরয় কেন হলো, যেহেতু ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয়ে গেছিল, তো ডাইরেক্ট এবার ক্রাউনের শাসন চলবে। বুঝা গেল? তো ভারতের শেষ গভর্নর জেনারেল কে বলেছিলাম আমি, লর্ড মাউন্টব্যাটেন ভারতের শেষ গভর্নর জেনারেল। তাহলে ভারতের শেষ ভাইসরয় কে হবে, লর্ড মাউন্টব্যাটেনই হবে। তো ভারতের প্রথম ভাইসরয় যদি বলে তাহলে লর্ড ক্যানিং হবে, আর ভারতের প্রথম গভর্নর জেনারেল বললে লর্ড উইলিয়াম বেন্টিং হবে, যেহেতু বাংলার শেষ গভর্নর জেনারেল 1833-এর অ্যাক্ট। এটা হলো, তাহলে ভারতের শেষ গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন, ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন। ঠিক আছে, এতদূর অবধি হলো। এবার আমরা জানি 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হয়ে গেল। স্বাধীন হওয়ার পর আমাদের সংবিধান লেখার কাজ শুরু চলছে। 1946 সালের 9ই ডিসেম্বর থেকে আমাদের সংবিধান সভা শুরু হবে। ঠিক আছে, যেটা শেষ হবে গিয়ে কবে, 1950 সালের 24 জানুয়ারি। 2 বছর 11 মাস 18 দিন সময় লাগবে আমাদের সংবিধান লিখতে। ঠিক আছে, তো 1946 সালের 9ই ডিসেম্বর প্রথম বৈঠক বসবে, দিয়ে শেষ হবে কবে, 1950 সালের 24 জানুয়ারি। তো এই মুভমেন্টে যখন সংবিধান লেখা হচ্ছিল তখন গভর্নর জেনারেলের পদ তারপরও ছিল। তো স্বাধীন ভারত, ভারত স্বাধীন হয়ে গেল, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল যদি বলে তাও কি হবে, মাউন্টব্যাটেন। ভারতীয়রা মাউন্টব্যাটেনকে তখনও গভর্নর জেনারেলের পদে রেখেছিল। ঠিক আছে, যদি বলে ভারতের শেষ গভর্নর জেনারেল, স্বাধীন কিন্তু বলেনি, ভারতের শেষ গভর্নর জেনারেল যদি বলে তাহলে সবসময় কি হবে, লর্ড মাউন্টব্যাটেন। ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন। কিন্তু ভারত যখন স্বাধীন হয়ে গেল তখন কি ভাইসরয়ের কোনো দরকার নাই, কেননা ভারত তো স্বাধীন হয়ে গেল, রাজার প্রতিনিধি আর থাকলো না, দরকার নেই। ওই জন্য ভাইসরয়ের পদ সরে গেল এবং
ইংল্যান্ডের রানীরা যে কাইসারে হিন্দ বা কেসরে হিন্দ বা কাইজারে হিন্দ যে উপাধি নিত, ওটাও ত্যাগ করে দিতে হলো, কারণ আর তোরা ভারতের প্রশাসন করছে না, মানে উপনিবেশ আর রাখছে না, ঠিক আছে। তো ওই হিসাবে কি হলো, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল যদি বলে স্বাধীন ভারতের প্রথম, তাহলে লর্ড মাউন্টব্যাটেন। কিন্তু স্বাধীন ভারতের দ্বিতীয় গভর্নর জেনারেল মানে লর্ড মাউন্টব্যাটেনের পর কি হয়েছিল, চক্রবর্তী রাজা গোপালাচারী হয়েছিল। আর ওই কে ছিল, প্রথম ভারতীয়। তাহলে কোশ্চেন যদি জিজ্ঞেস করে স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারী, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারী, ঠিক আছে, বোঝা গেল। আর ভারতের শেষ মাউন্টব্যাটেন। এবার যখন 1950 সালে 26শে জানুয়ারি আমাদের সংবিধান যখন পুরোপুরি লাগু করে দেওয়া হলো, পুরোপুরি যখন গ্রহণ হয়ে গেল, তখনই কি হলো, গভর্নর জেনারেলের পদকে অ্যাবলিশ করে দেওয়া হলো, দিয়ে ওই পদটাই কি হয়ে গেল, রাষ্ট্রপতি হয়ে গেল। ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ হয়ে গেল, যেহেতু সংবিধান সভার অধ্যক্ষ কে ছিল, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে, যাকে আমরা বাবু রাজেন্দ্র প্রসাদ বলি, বিহারের গান্ধীও বলে থাকি। তো আশা করি তোমরা এই বিষয়টা সম্পূর্ণ বুঝতে পারলা, গভর্নর জেনারেল আর ভাইসরয়ের মধ্যে কী পার্থক্য। আশা করি তোমরা ভিডিওটাকে দুবার দেখবা, খুব সোজা একটা টপিক, বারবার দেখলেই হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। এরপর আস্তে আস্তে আমরা বাংলার প্রথম গভর্নর সম্পর্কে পড়বো, যেখানে তোমাকে প্রথমে ক্লাইভ পড়তে হবে, তারপর তোমাকে হলওয়েল পড়তে হবে, তারপর তোমাকে ভ্যানসিটার্ট পড়তে হবে, যার সময় কী হবে, বক্সারের যুদ্ধ হয়েছিল। তারপর তোমাকে ভ্যানসিটার্টের পর আবার তোমাকে ক্লাইভ পড়তে হবে, কেন ক্লাইভ দুবার আসবে। এখানে আমরা দ্বৈত শাসন সম্পর্কে জানবো, যেটা ক্লাইভ শুরু করেছিল, আর ওয়ারেন হেস্টিংস কী করে দিয়েছিল, দ্বৈত শাসন ব্যবস্থাকে অবসান করে দেওয়া হয়েছিল, ঠিক আছে। আমরা সমস্ত বিষয় নিয়ে এরপরে তারপর বাংলার গভর্নর জেনারেল আমরা একটা একটা করে দেখবো, তো ভারতের গভর্নর জেনারেল দেখবো। তো আজকের মধ্যে এতটুকুটাই। তোমরা চ্যানেলকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।